যে কোনো পরিস্থিতিতে যথাসময়ে হতেই হবে নির্বাচন, জবাবদিহিহীন জনপ্রতিনিধি দিয়ে হবে না সংস্কার, বলেছেন তারেক রহমান। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের তাগিদ বিশিষ্টজনদের, ইসিকে ভোটারদের আস্থা ফেরানোর আহ্বান ইউরোপীয় ইউনিয়নের। বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, রাতভর সড়কে অবস্থান। আমবয়ানের মধ্য দিয়ে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, টঙ্গীর তুরাগ তীরে সমবেত লাখো মুসল্লি। ওয়াশিংটন ডিসিতে দুর্ঘটনা কবলিত বিমানের ক্রু আরোহীদের কেউই বেঁচে নেই, প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারের 3 সেনা সদস্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কাছে জবাবদিহিতা নেই, এমন জনপ্রতিনিধি দিয়ে সংস্কার হবে না, সংকটের সমাধানও হবে না। অন্যায় করলে প্রতিবাদ প্রতিরোধের হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন সিকান্দার রেবান। কুষ্টিয়া, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলায় এবার বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জনসম্পৃক্ততা বাড়ানোর কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, জবাবদিহিতার জন্যই প্রয়োজন নির্বাচিত জনপ্রতিনিধি। 35 বছরের রাজনীতিতে আমার একটি অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমি মনে করি বিগত 15-16 বছর ধরে আমি বাধ্য হয়ে বিদেশে আছি, এই দেশে আছি। এই দেশে থাকার ফলে যেই অভিজ্ঞতা আমার হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেও আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কি সেটি? আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় কি কি সংকট দেখা দিচ্ছে, এমন একটি বাস্তব উদাহরণ তুলে ধরেন তারেক রহমান। ঢাকা দক্ষিণের 39 নম্বর ওয়ার্ডের একটি খবর দেখাচ্ছে যে সেখানে বাসিন্দারা আটকে গেছে বহুদিন যাবৎ পানিতে আটকে গেছে, চলাচল করতে পারে না, পানি বন্ধ হয়ে গেছে, অনেকে ঘরে ঢুকতে পারে না, বিভিন্ন সমস্যা। জায়গায় যদি পানি জমে যায়, বেশ একটা জায়গায় এলাকার মানুষরা। তো দক্ষিণে যেহেতু আমাদের ইশরাক মেয়র প্রার্থী ছিল, তখন বাংলাদেশ সময় প্রায় 3:30 রাত 3:30টার মতন বাজে। আমি তার মধ্যে ইশরাককে ফোন দিলাম, কারণ সকালবেলা যদি আমি আবার ভুলে যাই, ইশরাককে আমি ফোন দিলাম। আমি বললাম যে, ইশরাক, এরকম একটা নিউজ দেখলাম, তো তুমি কালকে একটু যাও, যে বিষয়টা দেখো কি করা যায়, সমস্যার সমাধান করা যায়। ইশরাক পরের দিন গিয়েছে। এখন সহকর্মীবৃন্দ, এই ঘটনাটি বলার একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে। দেখুন, এই মুহূর্তে আমরা জানি যে ঢাকা শহরে বা যেখানেই হোক, যদি প্রকৃত জনপ্রতিনিধি থাকতো, প্রকৃত ওয়ার্ড কমিশনার থাকতো, প্রকৃত মেয়র থাকতো, যারা আসলেই জনগণের ভোটে নির্বাচিত, তাহলে আমাকে কিন্তু ফোন করার দরকার হতো না। অত্যাচার করলে প্রতিবাদ ও প্রতিরোধের হুঁশিয়ারি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে, যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। তারেক রহমান আরো বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা জরুরি। আপনারা স্বাস্থ্য নিয়ে আলাপ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। যতটুকু সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর এক আলোচনায় এই তাগিদ দেন তারা। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে না, কোনো সংস্কারও কাজে আসবে না। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে সকালে সিজিএস এর উদ্যোগে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ বিভিন্ন সেক্টরের বিশিষ্টজনেরা। গেল 6 মাসে সরকারের কর্মতৎপরতায় বাস্তবসম্মত পরিবর্তন দৃশ্যমান নয় বলে অভিমত দেন বক্তারা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়ার তাগিদ তাদের। আমরা এর উপর আস্থা রাখি না, ওর উপর আস্থা রাখি না বললেই হবে না।
কারণ জগৎ কতগুলো নিয়মের মধ্যে দিয়ে চলে। সুতরাং জগতের নিয়ম বদলে দিয়ে কারো উপর আস্থা রাখি না বলে আমাদের সব এখনই করে ফেলতে হবে, এটা টেকসই হবে না। 5 আগস্টের পর অনেক কিছুই হয়েছে, কিন্তু ধর্মের ব্যাপারে কথা বলতে আমরা ভীত সন্ত্রস্ত হই। গণতন্ত্র হচ্ছে নাগরিকের অধিকার, অংশগ্রহণ থাকবে। শেখ হাসিনা অংশগ্রহণ থেকে বঞ্চিত করেছিল বলে তার পতন হয়েছে। বিগত সরকারের উন্নয়নকে ফাঁপা উল্লেখ করে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, গণতন্ত্র ও উন্নয়নকে আলাদাভাবে দেখতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। 6 মাস পরে আমরা যদি একটা লিস্ট নেই, তাহলে সফলতার জায়গাগুলো ইমিডিয়েট কার্যক্রমের জন্য সেখানে কিন্তু হতাশা আসে। বাস্তবতা মেনে দ্রুত নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করে নির্বাচন করে পরবর্তী সংস্কারগুলো যেগুলো বিশেষত যেখানে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা আছে সেখানে তো এই সরকার করতে পারবে না, সেই জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা দেখা দেবে। দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ভোটারদের আস্থা ফেরাতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডার সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব ও মাইকেল লিডার। এ সময় ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা দেশের বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। সব পর্যায়ে একটাই কথা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আকাঙ্ক্ষা রয়েছে সব ক্ষেত্রে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার জটিল প্রক্রিয়া হলেও বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান সচিব। বলেন, ইইউ প্রতিনিধিরা ভোটারদের মনে আস্থা ফেরানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সচেতনতা ও যোগাযোগ প্রক্রিয়াকে আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেছেন তারা। জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের ক্ষেত্রে শুধু জনসংখ্যা নয়, ভোটার, ভৌগোলিক আয়তন ও প্রশাসনিক সুযোগ সুবিধাকে প্রাধান্য দেওয়া হয়েছে জানিয়েছে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য পাসপোর্ট ও জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। আরও জানাচ্ছেন এস এম ফয়েজ। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন 4 কমিশনার সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় 4 ঘন্টার বৈঠকে ভোটার তালিকা আইন, সীমানা নির্ধারণ, প্রবাসীদের ভোট, পর্যবেক্ষণ নীতিমালা সহ একগুচ্ছ বিষয়ে আলোচনা করে কমিশন। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমানা জটিলতার কাজ শেষ করা হবে। ভৌগোলিক আয়তন, অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করা। এখানে উল্লেখ্য যে আমাদের বাংলাদেশের জনসাধারণের শহরমুখী মুভমেন্টের প্রবণতা আছে। যদি আমরা এটাকে শুধুমাত্র জনশুমারির উপরে রাখি এবং জনসংখ্যার উপরে রাখি, তাহলে দেখা যাবে শহরের দিকে আসন সংখ্যা ক্রমাগতভাবে বাড়তে থাকবে এবং অপর এলাকায় কমে যাবে। সেটা রিপ্রেজেন্টেশনাল হবে না বলেই কমিশন মনে করে। 41টি আসনে ইতোমধ্যে 248টি আবেদন জমা পড়েছে, সীমানা সংক্রান্ত বিভিন্ন ধরনের আবেদন। তো এগুলো নিষ্পত্তি করার জন্য আমরা অপেক্ষা করছি। বলেন, সংস্কার কমিশনের সঙ্গে মতবিরোধের সুযোগ নেই, প্রয়োজনে সহযোগিতা করবে নির্বাচন কমিশন। আমি মনে করি আমাদের এখান থেকেও যদি কোনো ইনপুট দেওয়ার থাকে সেটা দিলে পারে, ইট উইল বি ফার্দার রিইনফোর্সড। এটার সাথে কোনো কন্ট্রাডিকশনের কোনো সুযোগই নেই। ওনাদের ইয়েতে ডিটেল রিপোর্টটা তো আমরা দেখি নাই, ডিটেল রিপোর্টে কতটুকু কী আছে সেটা দেখলে হয়তো বা আমি মন্তব্য করতে পারতাম। আমরা আপনি যেমনটা দেখে থাকবেন, আমরা সবগুলোই কিন্তু বিভিন্ন কমিটিতে রিভিউ করার জন্য দিয়েছি, ঠিক আছে, যাতে করে আমরাও প্রস্তুত থাকতে পারি, যাতে আমাদের কোনো মতামত দেওয়ার প্রয়োজন হলে বা আমাদের কাছে মতামত চাওয়া হলে আমরা যেন তাৎক্ষণিকভাবে বলতে পারি। সংস্কার কমিশনকে তো চিঠি দেওয়ার কিছু নাই, তাদের সাথে তো আমাদের একবার সিটিং হয়েছিল, পরবর্তীতে আর হয় নাই। এটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা অফিসের মাধ্যমে আমরা জানাবো আমাদের অবজারভেশনগুলো। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রবাসী ভোটারদের ভোটের ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে ইসি। পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের উপর মূলত ভিত্তি করে বাকিগুলোকে ঐচ্ছিক হিসাবে রেখে করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আপাতত কোনো পরিকল্পনা হয়নি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুষ্ঠানে একথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলন কোনো দলের বিরুদ্ধে ছিল না, ছিল ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে। ফ্যাসিবাদের দোসরদের বিচার বাদ দিয়ে রাজনৈতিক অঙ্গন নির্বাচন নিয়ে বেশি সোচ্চার, যা কাম্য নয়। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও জুলাই বিপ্লবীদের মধ্যে ঐক্য বিনষ্ট হয়নি। উপদেষ্টা আরও বলেন, আগে গোয়েন্দা সংস্থা দ্বারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো, বর্তমান সরকার এসে এমন একটিও ঘটনা ঘটায়নি। গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা হবে, কিন্তু তার নামে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। দাবি দেওয়ার আন্দোলনের সুযোগে যদি সরকারকে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে সরকারও কঠোর হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পূর্ব পশ্চিম সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের এখন বাণিজ্য করার সময়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা সিনিচে দেখা করতে এলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ পূর্ব পশ্চিমের সব দেশের বাজারেই এখন বাণিজ্য সুবিধা খুঁজছে। বাণিজ্য বাড়াতে সার্ক ও আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোকেও বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। এছাড়া অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে জাপানের সমর্থনের কথাও ব্যক্ত করেন জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত। দর্শক, এই মুহূর্তে আপনাদের নিয়ে যাচ্ছি রাজধানীর মহাখালী এলাকায়, যেখানে রয়েছেন বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। তিতুমির কলেজ শিক্ষার্থীদের অনশনের খবর জানবো তার কাছ থেকে। মিরাজ, শিক্ষার্থীদের আন্দোলনের কি তথ্য আপনি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। বিপাশা, তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা আসলে বিশ্ববিদ্যালয়ের দাবিতে এই কর্মসূচিটি শুরু করেছে গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি বা অবস্থান কর্মসূচি একই সাথে তারা এই কলেজের প্রধান ফটকের সামনের যে সড়ক রয়েছে সেখানে অবস্থান নিয়েছিল। রাতে তারা প্রধান ফটকের সামনে অবস্থান করে প্রধান সড়কটি তারা অবরুদ্ধ করে রাখে, যদিও ভোরবেলার দিকে কিছু জরুরি যানবাহন চলাচলের জন্য তারা প্রধান সড়কটি ছেড়ে দিয়ে কলেজের সামনে একেবারে যে গেটের সামনে তারা এখন অনশনে বসেছেন। এবং তাদের যে দাবিটি, যে তিতুমির কলেজ দীর্ঘদিন ধরে তারা বিশ্ববিদ্যালয়ের দাবি করে আসছেন এবং এই দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। একই সাথে তাদের যে শিক্ষার্থীদের যে দাবিটি, সেটি যে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও এই আশ্বাসটি বাস্তবায়ন নিয়ে গড়িমসি করা হচ্ছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের সাথে বা সরকারের সাথে এর আগেও তারা বৈঠক করেছেন, সেখানেও তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সেই আশ্বাসটা কার্যকর করার কোনো লক্ষণ তারা দেখছেন না। এই অভিযোগে মূলত তারা এবারের কর্মসূচি এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত বা বিশ্ববিদ্যালয় ঘোষণা অন্তত পক্ষে না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। আমি একটু একজনের সাথে একটু কথা বলি, যে একটু যদি বলেন যে আপনাদের এই কর্মসূচির এখন কোন পর্যায়ে আছে, দাবিটি যদি একটু বলেন। আমাদের কর্মসূচি হচ্ছে গিয়ে চলমান, মানে আমরা বন্ধ করে নেই, শুধুমাত্র আমরা একটু জায়গা চেঞ্জ করেছি যাতে করে হচ্ছে গিয়ে যে যাত্রীবাহী মালামালবাহী হচ্ছে। মূল দাবিটি এখন, আমাদের মূল দাবিটি হচ্ছে কি বিশ্ববিদ্যালয়। আমাদের যে 7টা দাবি আছে, 7টা দাবির একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। গত রাতে দেখেছি আমরা যে সরকারের একজন প্রতিনিধি এসেছিলেন, তিনি কি বলেছেন? তিনি আমাদেরকে আগে যে কথাগুলো বলেছিলেন, আমরা আগের দুইবার, একবার হচ্ছে কি আমরা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, একবার ইউসিসিতে গিয়েছিলাম, তো তখন হচ্ছে কি যে কথাগুলো বলেছিলেন, কালকেও সেই কথাগুলি বলেছিলেন। তিনি আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, কিন্তু আশ্বাস দিয়ে হচ্ছে কি কোনো কার্যক্রম চালাচ্ছে বাস্তবায়নের দিকে কোনো লক্ষণ আসলে দেখছে না। যে বিপাশা, যেমনটি বলছিলাম যে আসলে শিক্ষার্থীরা যারা এই অনশন কর্মসূচিতে তারা সারা রাতে এখানে তারা ছিলেন এবং তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে গেল রাতে একজন যুগ্ম সচিব এসেছিলেন, তিনি কথা বলেছেন শিক্ষার্থীর সাথে, তবে আসলে কোনো আশ্বাস দেননি সেই অর্থে, তাই আসলে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বিপাশা। জি মিরাজ, ধন্যবাদ আপনাকে। এদিকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ 7 দফা দাবিতে সড়ক অবরোধ করে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। গতকাল শিক্ষার্থীদের অবস্থানে মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েন নগরবাসী। দাবি না মানা পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাইমুর রশিদের রিপোর্ট। 48 ঘন্টার আলটিমেটাম শেষে বুধবার বিকেল থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে কলেজের মূল ফটকের সামনে আমরণ অনশনে বসে তিতুমির কলেজের কয়েকজন শিক্ষার্থী।
প্রায় ১৯ ঘন্টা পার হয়ে গেলেও দাবি আদায়ের উদ্যোগ না নেয় বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে কলেজের সামনের মহাখালী গুলশান সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আমরণ অনশন রূপ নেয় অবরোধ আর বিক্ষোভে। এ সময় তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ সহ 7 দফা দাবি জানান শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমাদের আজকের যে দাবি, আমাদের কিন্তু সম্পূর্ণ যৌক্তিক দাবি, তিতুমির ভার্সিটির দাবি। আমাদের এই ক্যাম্পাসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। দীর্ঘ সময় অনশনে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন শিক্ষার্থী। দুপুর 1:30টার দিকে কলেজের অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের বোঝাতে আসলে তোপের মুখে পড়েন তারা। আমাদের বিনীত অনুরোধ, তোমরা রাস্তা ছেড়ে দাও, রাস্তাটা ছেড়ে দাও, জনগণকে ভোগান্তি না করে এখানে আসো। আমরা তোমাদের মন্ত্রণালয়ে আমরা কথা বলতেছি। এ সময় সড়ক অবরোধের জন্য কলেজ প্রশাসনকে দায়ী করে শিক্ষার্থীরা। বিকেল 3টার দিকে সংবাদ সম্মেলন করে দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ ও গণ অনশন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমাদের তিতুমির কলেজের প্রশাসনের অসহযোগিতা এবং আমাদের নিয়ে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমরা আমাদের কর্মসূচি তিতুমিরের গেট থেকে রাজপথে আসছি। আমরা গণ অনশন হিসাবে তিতুমিরের সকল শিক্ষার্থী আমরা এখানে বসেছি। রাষ্ট্রকে ইউনিভার্সিটি দিতে হবে এবং এই অপদার্থ প্রশাসনকে এখান থেকে বিতাড়িত করতে হবে। এদিকে অবরোধের কারণে মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। ডকুমেন্টগুলো নিয়ে বের হয়েছে ব্যাংকের, স্টুডেন্টদের, এগুলো নিয়ে তারাও ভোগান্তির মধ্যে আছে। আমি এখন স্কুলে যাবো, স্কুলে যেতে পারছি না, ওপর থেকে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, কিন্তু অনেকক্ষণ ধরে এইভাবে দাঁড়িয়ে আছে। মালিক ইনকাম করো আর কখন নিজে বেতন পাবো, আজকে কোনো বেতন মতন পাবো না, কোনো কিছুই পাবো না। যাইতে পারতেছি না, আমাদের আজকে রিজিক বন্ধ, এই রিজিকটা কে দিবে? তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। আম্বয়ানের মধ্য দিয়ে টঙ্গীতে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কার্যক্রম। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম্বয়ানের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। 72টি দেশের 2150 জন বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। গতরাতে বার্ধক্যজনিত কারণে এক মুসল্লির মৃত্যু হয়েছে। এদিকে পূর্ব ঘোষিত সময়ের 12 ঘন্টা আগে গতকাল বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের ইজতেমা পর্ব। আজ জুমার নামাজে ইমামতি করবেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের। সকাল 10টা থেকে প্রতিটি খিত্তায় আলাদা আলাদা বয়ানের ব্যবস্থা হবে। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের বাসায় প্রাতরাশ বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকাল 10টা থেকে 11টায় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা ও নির্বাচন নিয়ে বিএনপি কি ভাবছে এসব বিষয়ে নিয়ে বিএনপির কাছে জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স। বিএনপির সাথে বৈঠক করেছে ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি। গতকাল বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বৈঠক করেন ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির মাইকেলস লিডাওয়ার ও মিসেস ম্যাট ব্যাকেন সহ 3 সদস্যের প্রতিনিধি দল। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন এবং ইউরোপীয় দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য সম্পর্ক জোরদারে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আকাশে সংঘর্ষের পর পটোম্যাক নদীতে বিধ্বস্ত বিমানের 64 আরোহী আর হেলিকপ্টারে 3 সেনার কেউই বেঁচে নেই। সংঘর্ষের পর বিমানটি 2 টুকরো হয়ে পটোম্যাক নদীতে পড়ে যায়। প্রাথমিকভাবে দুর্ঘটনার জন্য হেলিকপ্টারটিকে দায়ী করেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কি ঘটেছে? আকাশে বিশাল আতশবাজির মতো এমন স্ফুলিঙ্গ দেখে অনেকে ধারণাই করতে পারেনি, তা কেউ আঁচই করতে পারেনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে কতটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে। এটি ভয়াবহ দুর্ঘটনার মুহূর্তের ছবি। এভাবে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের। মুহূর্তেই বিমানটি 2 টুকরো হয়ে পাশের পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়, আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে অক্ষত অবস্থায় উল্টে ছিল।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে রানওয়েতে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই রাতে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীর অন্তত 300 কর্মী। তবে রাতের বেলা ওয়াশিংটন ডিসি এবং এর আশপাশের এলাকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় ব্যাহত হয় উদ্ধার কাজ। সকালেও চলে উদ্ধার কাজ, তবে সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে আসে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা। যাত্রীবাহী বিমানটিতে মোট 60 যাত্রী ও 4 জন ক্রু ছিল, আর হেলিকপ্টারে ছিল 3 মার্কিন সেনা। তবে কোনো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না। দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বিমানটি কানসাস অঙ্গরাজ্যের উইচিতা শহর থেকে ওয়াশিংটন যাচ্ছিল, আর সামরিক হেলিকপ্টারটি ছিল মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টার, যা মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল। দুর্ঘটনার পর ওই বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা হলো? মার্কিন এভিয়েশন বিশেষজ্ঞরা দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে হেলিকপ্টারটিকে দায়ী করেছেন। তারা বলছেন হেলিকপ্টারটি শেষ মিনিটে 200 ফিট থেকে 350 ফিট উপরে উঠে যায়। তারা বলছেন এমন এলাকায় হেলিকপ্টারটি সাধারণত 200 ফিটের নিচে থাকার কথা ছিল, কিন্তু হেলিকপ্টারটি তা করেনি এবং 6 বার তার গতিপথ পরিবর্তন করেছে। আমার বিশ্লেষণ হলো আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটটি পোটামেক নদীর উপর দিয়ে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল নির্দেশনাবলী মেনে চলেছিল, কিন্তু হেলিকপ্টারটি খুব কাছ থেকে উড্ডয়ন করেছিল এবং হঠাৎ করে নদী থেকে 350 ফুট উপরে উঠে যায় এবং সংঘর্ষ হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ভয়ঙ্কর এক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যম ট্রুথে এই দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলে তিনি লিখেছেন, বিমানটি সম্পূর্ণ স্বাভাবিক ও সঠিক পথে বিমানবন্দরের দিকে যাচ্ছিল, তবে হেলিকপ্টারটি দীর্ঘ সময় ধরে সরাসরি বিমানের দিকে আসছিল বলে মন্তব্য করেন তিনি। রাতের আকাশ পরিষ্কার থাকায় এবং বিমানটিতে আলো জ্বলার পরেও হেলিকপ্টারটি কেন উপরে বা নিচে গেল না বা মোড় নিল না, এমন প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টটি আমেরিকার সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি, যেখানে প্রতিদিন হাজার হাজার বিমান ওঠানামা করে। এ ধরনের দুর্ঘটনা এড়ানোর মতো প্রযুক্তিগত অনেক কিছুই আধুনিক বিমান ব্যবস্থায় রয়েছে। তারপরেও আবহাওয়ার কোনো বাড়তি জটিলতা ছাড়াই এমন দুর্ঘটনা কিভাবে ঘটল তা জানতে চলছে তদন্ত। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও 35 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসিকিউশনের এমন তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। গত বছরের 19 জুলাই কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যার মামলায় 2 আসামি পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 6 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে খেলতে চান না সাফ জয়ী নারী ফুটবলাররা। না সরালে একযোগে অবসরের হুমকি অধিনায়ক সাবিনা খাতুন সহ সিনিয়র ফুটবলারদের। তাদের দাবি, গত 6 মাসে দলের ফুটবলারদের উপর মানসিক নির্যাতন করেছেন পিটার বাটলার। কোচের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে ফেডারেশনে চিঠি দিয়েছেন সাবিনা সানজিদারা। আরও জানাচ্ছেন মানিক মাহমুদ। সংবাদ সম্মেলনে কাঁদছেন মাসুরা সাবিনারা। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি, অসম্মান আর কটূক্তির অভিযোগে কষ্টে চোখ ভিজেছে টানা 2 বার নারী সাফ চ্যাম্পিয়ন এই ফুটবলারদের। আমাদের হচ্ছে মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। তো আমাকে 2 দিন 3 দিন আমার সাথে এরকম হয়েছে। তো আমি যখন সাপে যাব, আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম। আমি হচ্ছে আমরা নেপালে গেছি তার আগেও, আমরা প্রতিটা স্টেপে যাওয়ার আগে আমরা সবার কাছে এটা জানাইছি যে ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ উনি হচ্ছে আমাদের সাথে করতেছে। ওনার ইগো বেশি, ইগোটা প্রায়োরিটি বেশি দেয়, কিন্তু আমরা প্লেয়ারের প্রায়োরিটি বেশি দেয় না। উঁচু মানসম্পন্ন ব্রিটিশ কোচ হলেও পিটার বাটলারের ইগো সমস্যা প্রকট। অভিযোগ, মাঠ ও মাঠের বাইরেও ফুটবলারদের সাথে দুর্ব্যবহার করেন। সিনিয়র জুনিয়রদের মধ্যে বিভাজন, মেয়েদের পোশাক আশাকে কটাক্ষ, এমনকি বডি শেমিংয়েরও মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে। আমাদের রূপ না, কিন্তু দক্ষিণে সে 2 বার সেরা গোলকিপার, কিন্তু তাকে হাইট নিয়ে শেম করে, সবসময় ইনসাল্ট করে। কেন? আমাদের কোচের সাথে আসলে মানায় নিতে বলছে। যখন কোচ প্রথম গেট দিয়ে ঢুকছে, আমাকে সে দেখে সে চলে গেছে। সুমায়াকে পাইছে হচ্ছে উপরে, ওখানে নমি ভাই ছিল,
মানে নমি ভাইকে দেখে সুমায়াকে বলছে, সুমায়া গুড মর্নিং, হাউ আর ইউ? সুমায়া বলছে যে গুড মর্নিং, হ্যাঁ বলছে, বলে পরে বলছে নমি ভাইকে দেখায় তোমাদের নিউ কোচ। এটা তার বলার উচিত হইছে? সে এটাকে কি বললো? সে তাকে খোঁচা মারলো যে তোমাদের কোচ নমি। বাফুফেতে কিছু কর্মকর্তা আছে যে তাকে হচ্ছে কে কোথায় গেল বা কে কার সাথে কান ফোড়া দেয়। তো এটা হচ্ছে আমাদেরকে, সে কোচ হচ্ছে মাঠে গিয়ে আমাদেরকে হচ্ছে এইসব বিষয়ে কথা বলে, পার্সোনাল বিষয় নিয়ে কথা বলে। ইভেন আমাকে হচ্ছে ট্রেনিংয়ে আমার মনোযোগ নাই, আমার নাকি হচ্ছে আদার সাইডে হচ্ছে আমার মনোযোগ। বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি ও উৎপীড়ন সহ বিভিন্ন অভিযোগে সাবিনা খাতুন, মনিকা চাকমা সহ 18 খেলোয়াড়ের স্বাক্ষরে বাফুফেতে চিঠি দিয়েছেন নারী ফুটবলাররা। বাটলারের অধীনে না খেলা ও প্রয়োজনে একযোগে অবসরের হুমকিও দিয়েছেন তারা। আমরা এই কোচের আন্ডারে কোনোভাবে প্র্যাকটিস করবো না যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়। মানে এটা আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব। গত বছর অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে খেলার সময় ব্রিটিশ কোচ পিটার বাটলারের সাথে বাংলাদেশের সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্বের খবর ছড়িয়ে পড়ে। তবে সাবিনাদের সাফ শিরোপা জয়ে তা চাপা পড়ে যায়। বাফুফে নতুন চুক্তিতে বাটলারকে 2 বছরের জন্য রেখে দেয়। এরপরই প্রকাশ্যে আসে পুরনো দ্বন্দ্ব। কোচকে নিয়ে মেয়েদের বিদ্রোহ চূড়ান্ত রূপ পায় এই সপ্তাহে। গত সোমবার বাটলার ঢাকায় ফিরে মঙ্গলবার টিম মিটিং ডাকলেও মেয়েরা তাতে অংশ নেননি। আমরা এটা চাই একটা সুস্থ সলিউশন, কারণ 2 বার সাফ এসেছে। এটার মানে যদি আপনাদের কাছে মনে হয় যে আসলে খুব ফানি কিছু যেভাবে ট্রল করা হচ্ছে, তো এটা আসলে আমাদের কাছে হচ্ছে স্বপ্ন। তার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে তারা কি একবারও ভাবে না এই যে মেয়েগুলো কেন এই কথাগুলো বলতেছে? আমাদের একটু নিয়ে ভাবা উচিত, তাদের সাথে বসা উচিত যে আসলে তাদের কি সমস্যা। খেলবো আমরা ভাইয়া, যে আঘাত পায় সেই বোঝে যে আঘাতটা কত বড়। নারী ফুটবলে গুরুত্ব দিয়ে প্রায় 10 বছর ধরে বাফুফে ভবনে মেয়েদের ক্যাম্প রেখেছে ফেডারেশন। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। কখনো কোনো কোচ নিয়ে তাদের অভিযোগ ছিল না, তবে এবার বাটলারকে নিয়ে সমস্যার কারণে তাদের এই বিদ্রোহ জানান সাবিনা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আর একবার জানিয়ে। যে কোনো পরিস্থিতিতে যথাসময়ে হতেই হবে নির্বাচন, জবাবদিহিহীন জনপ্রতিনিধি দিয়ে হবে না সংস্কার, বলেছেন তারেক রহমান। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের তাগিদ বিশিষ্টজনদের, ইসিকে ভোটারদের আস্থা ফেরানোর আহ্বান ইউরোপীয় ইউনিয়নের। বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, রাতভর সড়কে অবস্থান। আমবয়ানের মধ্য দিয়ে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, টঙ্গীর তুরাগ তীরে সমবেত লাখো মুসল্লি। ওয়াশিংটন ডিসিতে দুর্ঘটনা কবলিত বিমানের ক্রু আরোহীদের কেউই বেঁচে নেই, প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারে 3 সেনা সদস্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।